বিয়ের প্রথম রাতে স্বামী মারা যাবে এমন ভবিষ্যৎবাণী জেনেও বিয়ে করে দেবী, কারণ সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। কিন্তু সত্যিই যখন তার স্বামী বিয়ের প্রথম রাতেই খুন হয়, তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সকলে সন্দেহ করে তার দুশ্চরিত্রা ভাবির সাথে অবৈধ সম্পর্কের জেরে নিজের বড় ভাইয়ের হাতেই খুন হয়েছে দেবীর স্বামী। কিন্তু আসল খুনিকে শেষ পর্যন্ত এটি বের করতে গিয়েই হয়রান হয়ে উঠবেন আপনিও। সিরিজটির নাম কাল রাত্রি। শুরুতেই আমরা দেবীকে দেখতে পাই। রুদ্ররায় বর্মনের সাথে দেবীর বিয়ে সম্পন্ন হয়েছে। বেশ ধুমধাম করে তাদের বিয়েটা হয়। তো বাপের বাড়ি থেকে বিদায় শেষে দেবী গাড়িতে করে শ্বশুর বাড়িতে রওনা দেয়। এরপরে আমরা দেখি গৃহপ্রবেশের সময় তখন দেবীর বান্ধবী মায়া হঠাৎ করেই তাকে পেছন থেকে বলতে থাকে, তুই যেখানে পা দিয়ে গৃহপ্রবেশ করবি সেটা আসলে দুধে আলতা নয়, এটা তোর স্বামী রুদ্রের রক্ত। এই কথা শুনে তো দেবী আঁতকে উঠে। সেই সাথে সাথে দেবীর ঘুমটাও ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এই সময় আমরা গাড়িতে দেবীর স্বামী রুদ্র আর মেজদেবর অজিতেশকে দেখি। রুদ্র গাড়িতেই ড্রিঙ্ক করছিল। তাকে দেখে বোঝাই যায় এটা তার অনেক আগের অভ্যেস। তো নতুন বউকে পাশে রেখে তাকে এভাবে ড্রিঙ্ক করতে দেখে অজিতেশ তাকে এসব করতে বারণ করতে থাকে। কিন্তু রুদ্র তো কারো কথা শুনতেই রাজি ছিল না। সে তার মতো ড্রিঙ্ক করেই যাচ্ছিল। দেবীর তখন নিজের গায়ে হলুদের দিনের কথা মনে পড়ে। দৃশ্য চলে যায় অতীতে। যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল তখন সকলেই বেশ আনন্দ করতে থাকে। কিন্তু কোনো একটা কারণে দেবী এই সবকিছুতে নিজের মন বসাতে পারছিল না। সে কেন যেন বেশ আপসেট ছিল। অন্যদিকে আমরা দেবীর মা আর বাবাকে দেখি। তারাও বেশ চিন্তিত। দেবীর মা তার বাবাকে বলে, আমার মনে হয় দেবীকে আমাদের সত্যিটা জানিয়ে দেওয়া উচিত যে কেন সমরেশ রায় দেবীর সাথে নিজের বড় ছেলের বিয়ে দিচ্ছে। কারণ তারা তো অনেক বেশি বড় লোক, আর দেবীরা তো তাদের ধারে কাছেও নেই। তারপরও সমরেশ রায় তার ছেলের জন্য তাকে কেন বেছে নিল, এই প্রশ্নটা তো দেবীর মাথায়ও ঘুরপাক খাবে। তাই আমাদের উচিত তাকে জানিয়ে দেওয়া। কিন্তু দেবীর বাবা তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, একদম চুপ, যেটা হচ্ছে হতে দাও, বেশি বাড়াবাড়ি করো না তো। এমনিতেই তো মেয়ের বিয়ে দিতে হতো, তাই না? কতদিন আর বসিয়ে রাখতে। এদিকে গায়ে হলুদের সময় দেবীর বান্ধবী মায়া চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, কিরে তোর ভয় হচ্ছে না? দেবী বলে, ভয় কেন হবে, ভয় পাওয়ার কি আছে? মায়া তখন দেবীকে বলে, তুই খুব ভালো করেই জানিস রুদ্র কেন তোকে বিয়ে করছে। তার আগের স্ত্রী রাধিকা মারা গেছে, এজন্যই তো তোকে ওর সাথে বিয়ে দেয়া হচ্ছে। কিন্তু দেবী এ কথার কোনো জবাব দেয় না। এর মধ্যেই সেখানে রুদ্রর বাড়ি থেকে সব লোকেরা চলে আসে হলুদের তত্ত্ব নিয়ে। তো হলুদ দেওয়া শেষে যখন দেবী গোসল করছিল তখনই কেউ একজন বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। দেবী তখন জিজ্ঞেস করে, বাইরে কে? সে বারবার জিজ্ঞেস করলেও কেউই এর জবাব দেয় না। তাই দেবী বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে মায়া। দেবী তাকে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? জবাবে মায়া বলে, তুই কি ভেবেছিলি চিরাগ এসেছে? কিন্তু চিরাগ কি করে আসবে, সে তো মারা গেছে। আসলে এই চিরাগ ছিল দেবীর হবু স্বামী, কিন্তু বিয়ের আগেই সে মারা গেছে। তবে সে কিভাবে মারা গেছে এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো মায়া দেবীকে বলতে থাকে, আজকেও আমি একটা ভবিষ্যৎবাণী করতে এসেছি, আর তুই তো জানিস আমার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হয় না। দেবী তো এটা শুনে বেশ নার্ভাস হয়ে যায় আর তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি বলতে চাচ্ছে। মায়া তখন বলতে থাকে যে বিয়ের পর কাল রাত্রিতে তোর বর রুদ্র মারা যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। দেবী তো এই কথা শুনে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। দৃশ্য চলে আসে বর্তমানে। ফাইনালি দেবী নিজের শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পরেই দেবীর মনে হতে থাকে সে এর আগেও এই বাড়িতে এসেছিল। দেবীর কিছু পুরাতন ঝাপসা ভিশন আসতে থাকে, যেখানে তার মনে হয় কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এটা মনে পড়তেই দেবীর মাথাটা ঘুরে ওঠে। সে প্রায় পড়েই যাচ্ছিল, ঠিক তখনই অজিতেশ তাকে ধরে ফেলে। কিন্তু দেবীর স্বামী রুদ্রর এই বিষয়টা মোটেও ভালো লাগে না। সে বেশ রাগ নিয়েই তাদের দিকে তাকায়। এরপরই দেবীর গৃহপ্রবেশের সময় আসে আর তাকে বরণ করতে তার মেঝোজা রায় উপস্থিত হয়, অর্থাৎ অজিতেশের স্ত্রী। তাকে দেখেই রুদ্র তার গালে হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সকলের সামনে এমনটা করায় রায়ও কিছুটা ইতস্তত বোধ করে। সকলেই তো এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায় যে রুদ্র করছেটা কি। কিন্তু রুদ্রর পরিবারকে দেখে মনে হচ্ছিল তারা যেন এই বিষয়টার সাথে আগে থেকেই পরিচিত।
যদিও সকলের সামনে রুদ্রর এই আচরণে তারাও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। দেবীও বুঝতে পারে তার স্বামী আর তার জায়ের মধ্যে নিশ্চয়ই কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। তো তখনই সেখানে সমরেশ রায় চলে আসে, অর্থাৎ রুদ্রর বাবা। সে এসেই রুদ্রকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখানে এসব কি হচ্ছে? হ্যাঁ। রুদ্র তখন হেসে বলে, অজিতেশ আমার বউকে স্পর্শ করেছিল, তাই বদলা হিসেবে আমিও ওর বউকে একটু স্পর্শ করে দিলাম। তো পরবর্তীতে শুরু হয় দেবীর গৃহপ্রবেশ। এরপর সমরেশ রায়ের বড় মেয়ে শিবানী দেবীকে ঘরে নিয়ে যায়। সেই ঘরে গিয়েও দেবীর আশেপাশের সবকিছু কেমন যেন অনেক পরিচিত মনে হতে থাকে। তার আবারও আবছা আবছা কিছু স্মৃতি মনে পড়ছিল। তার মনে হয় কেউ যেন তাকে এই ঘর থেকে চলে যেতে বলছে। দেবী আবারও মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। শিবানী তখন তাকে টন্ট করে বলতে থাকে, তোর কি এসব চেনা চেনা মনে হচ্ছে? তোর কি আসলেই কিছুই মনে নেই, নাকি ভুলে যাওয়ার নাটক করছিস? হঠাৎ এভাবে তুই তুকারি করায় দেবী তো বেশ চমকে ওঠে। আর কেনই বা শিবানী এই ধরনের কথা বলছিল সেটাও তো সে বুঝতে পারছিল না। শিবানী তখন রেগে বলতে থাকে, এর আগের বার এসব নাটকের শিক্ষা পেয়েছিস, এবার কিন্তু জানে মেরে দিব। তো তাদের কথার মাঝেই শিবানীর স্বামী বিজয় তাকে ডাকতে থাকে। শিবানী তো এতে বেশ বিরক্ত হয়ে যায়। সে দেবীকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। তো বিজয় তাকে বলতে থাকে রায় তাকে ডেকে পাঠিয়েছে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় সমরেশ রায় রুদ্রকে নিজের ঘরে ডেকে পাঠায়। সে বলে, তুমি আজকেও মদ খেয়েছো? আর সেই সময় রায়ের সাথে ওই আচরণ কেন করেছিলে? রুদ্র তখন শয়তানি হাসি এসে বলতে থাকে, রায়ের গালে একটু হাতই তো দিয়েছি, এতে তোমার এত লেগেছে কেন? সমরেশ রায় এ কথা শুনে রুদ্রকে একটা চড় মেরে বসে। তখনই সেখানে রুদ্রর মা ইন্দ্রাণী চলে আসে, আর রুদ্রও সেখান থেকে চলে যায়। তখন ইন্দ্রাণী সমরেশকে বলে, এত বড় ছেলের গায়ে হাত তোলা তার মোটেও উচিত হয়নি। কোনো একদিন দেখা যাবে তার ছেলেরাই উল্টো তার গায়ে হাত তুলছে। এটা শুনে সমরেশ রায় বলে, ওরা তা কখনো করবে না, কারণ ওরা খুব ভালোভাবেই জানে আমি যেমন ওদের জন্য সবকিছু করতে পারি, তেমন প্রয়োজনে ওদেরকে খুনও করতে পারি। ইন্দ্রাণী তখন হতাশ হয়ে বলে, সেসব আমি খুব ভালো করেই জানি। আগের যুগের চরিত্রহীন রাজাদেরও কাণ্ডজ্ঞান ছিল, তারা অন্তত বাগান বাড়িতে যেত, তোমার মতো নিজের বাড়িতে এসব নোংরামো করতো না। এ কথা শুনেই তো সমরেশ রায় অনেক রেগে যায়, আর নিজের স্ত্রীর গায়ে হাত তোলে, আর তাকে নিজের মুখ একদম বন্ধ করে রাখতে বলে। এখানে আমরা দেখতে পাই তাদের এই সব কথা দরজার আড়াল থেকে তাদের বাড়ির কাজের মেয়ে তানিও শুনে নেয়। এই বাড়ি আসলে হাজারটা রহস্যে ভরা, আর গল্পের সাথে সাথে সেই সব রহস্যের পর্দা খুলবে। এদিকে দেবী যখন নিজের ঘরে একা ছিল তখন তার সাথে কথা বলতে রুদ্রর ফুফাতো বোন স্নেহা চলে আসে। টুকটাক কথাবার্তার পর দেবী স্নেহাকে জিজ্ঞেস করে রুদ্রর আগের স্ত্রী ঋতিকা কি করে মারা গিয়েছিল। এ কথা শুনেই স্নেহা কিছুটা ঘাবড়ে যায়। সে কোনো রকমে বলে, বৌদি আসলে পা স্লিপ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিল, তখনই মাথা ফেটে সে মারা যায়। স্নেহাকে দেখে দেবীও বুঝতে পারে সে কিছু তো একটা লুকানোর চেষ্টা করছে। পরবর্তীতে দেবী তার বান্ধবী মায়ার সাথে দেখা করতে ছাদে চলে আসে। সে মায়াকে বলে তার মনে হয় রুদ্রর এই আসন্ন বিপদের কথা বাড়িতে জানানো উচিত। এটা শুনে মায়া বলতে থাকে, তোর কথা কে বিশ্বাস করবে? উল্টো তোকেই সবাই দোষারোপ করবে। দেবী বলে, আমি বলবো যে তুই আমাকে এটা জানিয়েছিস, আর তোর ভবিষ্যৎবাণী তো কখনোই মিথ্যা হয় না। এ কথা শুনে মায়া বলে, তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে তো এটা স্বীকারই করবে না। অন্যদিকে সমরেশ রায় তখন নিজের ঘরে বসে রেস্ট করছিল। সেই সময় তার ঘরে তার ছোট ছেলের স্ত্রী কীর্তি আসে, আর তার পা টিপতে থাকে। সমরেশ রায় তখন কীর্তিকে বলে সে যেন রায়কে ডেকে পাঠায়। কীর্তি বলতে থাকে, রায় যেভাবে করে তার সেবা করে সেও সেভাবেই তার সেবা করবে, সে যেন তাকে অন্তত একটাবার সুযোগ দেয়। কিন্তু সমরেশ রায় এই কথা শুনে বেশ রেগে যায়, আর কীর্তিকে চলে যেতে বলে। রাতে দেবী নিজের ঘরে বসে বেশ প্যানিক করছিল। আসলে আজ তো ছিল কাল রাত্রি। হিন্দু বিয়ের মতে বিয়ের পর এই রাতটায় বর বউ দুজন দুজনের সাথে দেখা করতে পারবে না, দুজনকে আলাদা থাকতে হবে। তাই তারাও সেই নিয়ম মেনেই আলাদাই থাকছিল। তখনই বাড়ির কাজের মেয়ে তানি দেখতে পায় এত রাতেও রুদ্রের ঘরে আলো জ্বলছে, আর তার দরজাটাও খোলা। আর যখন সে চেক করতে সেখানে এগিয়ে যায় তখনই সে দেখে রুদ্রের পিঠে একটা চুলের খোপার কাটা বিঁধে আছে, আর রুদ্র রক্তাক্ত অবস্থায় মরে বিছানায় পড়ে আছে। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। সকলেই তখন রুদ্রের ঘরে চলে আসে।
পুরো বিয়ে বাড়ি কেমন নিস্তব্ধ হয়ে যায়। সকালবেলায় পুলিশ তদন্তের জন্য তাদের বাড়িতে চলে আসে। এই কেসের তদন্তের দায়িত্বে ছিল ডিএসপি সার্থকী সান্যাল আর তার কলিগ ইমন ব্যানার্জি। সমরেশ রায় তাকে বলতে থাকে দ্রুত ইনভেস্টিগেশন কমপ্লিট করতে, কেননা এলাকায় তাদের কিছু সম্মান আছে। তাই পুলিশ বেশিক্ষণ তাদের বাড়িতে থাকলে এটা তাদের পরিবারের জন্য বদনাম বয়ে আনবে। সার্থকী তখন উপহাস করে বলতে থাকে, খুনি যখন আপনাদের সম্মানের খেয়াল করেনি তাহলে পুলিশ আর এখানে কি করতে পারবে বলুন? তো তার এমন কথা শুনে সমরেশ রায় বলতে থাকে, হয়তো সার্থকী তাকে ভালোভাবে চেনে না, তাই এইভাবে কথা বলতে পারছে। সার্থকী তখন বলে সে খুব ভালোভাবেই তাদের সকলকে চেনে। সে এবার সমরেশ রায়কে উদ্দেশ্য করে বলতে থাকে, প্রতাপনগরের মাল্টি সুপার স্পেশালিস্ট নার্সিং হোম লাইফ কেয়ারের মালিক আপনি। আপনার বড় ছেলে রুদ্র সেখানকার ম্যানেজিং ডিরেক্টর ছিল, আপনার মেজো ছেলে সেখানকার প্রধান এবং সব থেকে ফেমাস সার্জন, আর আপনার ছোট ছেলে বরুণ সে একটা চরিত্রহীন, আর তার ঠিকানা বার অথবা পতিতালয়। আর আপনার মেয়ে শিবানী ও তার স্বামী বিজয়, ওদের বাড়ি পাশের গ্রাম পলাশপুরে। আমি সব কিছু খোঁজ খবর নিয়েই এখানে এসেছি। সমরেশ রায় তো এই সব শুনে একদম চুপ হয়ে যায়। এরপর সার্থকী প্রশ্ন করে, রুদ্রের পিঠে যে চুলের কাঁটাটা গেঁথেছিল সেটা আসলে কার? কেউই তো এই কথার জবাব দিতে পারে না। সার্থকী তখন রুদ্রর বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিতে বলে। এরপর নিজের কলিগ ইমনকে জিজ্ঞেস করে, রুদ্রর বডি প্রথমে কে দেখেছিল? ইমন জানায় তাদের বাড়ির কাজের মেয়ে তানি। সার্থকী তখন ইমনকে তানির স্টেটমেন্ট নিতে বলে, আর সে চলে যায় সোজা দেবীর ঘরে। দেবীর ঘরে তখন তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দিচ্ছিল, কারণ বিয়ে হতে না হতেই তার স্বামী মারা গেল। তো সার্থকীকে সেখানে দেখে সকলেই ঘর থেকে বের হয়ে যায়। এদিকে ইমন তানিকে জিজ্ঞাসাবাদ করলে তানি জানায়, গত রাতে যখন সে ওয়াশরুমে যাচ্ছিল তখনই সে উপরতলা থেকে কোনো একটা শব্দ শুনতে পায়, আর যখন সে উপরে তাকায় তখনই বোরখা পরা কাউকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখে। পরবর্তীতে যখন সে উপরে যায় তখন সে রুদ্রর ঘরের দরজাটা খোলা দেখতে পায়, তাই সে চেক করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে যেতেই সে রুদ্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। অন্যদিকে সার্থকী দেবীকে জিজ্ঞেস করে, তার আর রুদ্রর বিয়ে কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? এই প্রশ্ন শুনেই দেবী তার অতীতের কিছু কথা মনে করে। আমরা দেখি যেদিন সমরেশ রায় তাদের বাড়িতে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন দেবীর বাবা মা তার সামনে হাত জোর করে বসেছিল, যেন তারা তার বেতনভুক্ত কর্মচারী। আর রায়বাড়িতে দেবী এবং তার পরিবারের কোনো পুরনো ভয়ঙ্কর স্মৃতি রয়েছে যেটা তারা আড়াল করতে চাইছিল। মায়া তখন দেবীকে গিয়ে বলে তার এই সমরেশ রায়কে একদমই সুবিধার মনে হচ্ছে না। সে তার উপরে নজর রাখতে সেই ঘরের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে, যেখানে সমরেশ রায় বলছিল চিরাগ পানিতে ডুবে মারা গিয়ে বেশ ভালোই হয়েছে। দেবীর সাথে সে নিজের ছেলে রুদ্রর বিয়ে দিবে, সে তাদের এর বিনিময়ে টাকা পয়সা দিবে বলেও জানায়। দেবীর বাবা মা তো সমরেশ রায়কে বেশ ভয় পেত, কারণ সে যেমন ধনী তেমন ছিল ক্ষমতাধর। কিন্তু তবুও তারা বাহানা দিয়ে বলতে থাকে দেবী আর রুদ্রর বয়সের অনেক বেশি পার্থক্য, তাহলে তারা কিভাবে দেবীকে সেখানে বিয়ে দিতে পারে? এ কথা শুনে তো সমরেশ বেশ রেগে যায়। সে বলে পণ্ডিত বলেছিল রুদ্রর প্রথম দুটো বিয়ের কুণ্ডলী ভালো নয়। যদিও সে প্রথমে এসব বিশ্বাস করেনি, কিন্তু ঋতিকার মৃত্যুর পর সেটা বিশ্বাস করছে। ঋতিকা মরে যাওয়ার পরে তার পরিবার মামলা করে বেশ ঝামেলার চেষ্টা করেছিল, তাই সমরেশ রায় এখন দেবীর সাথে রুদ্রর বিয়ে দিতে চাইছে, যাতে করে এমন কোনো দুর্ঘটনা ঘটলেও তার পরিবার কোনো কিছুই করতে না পারে। যেহেতু দেবীর পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না, তাই সে এই প্ল্যান করেছিল। তার ধারণা ছিল হয়তো ঋতিকার মতো দেবীও মারা যাবে। তো দৃশ্য চলে আসে বর্তমানে। এই সব কথা ভেবে দেবী কাঁদতে থাকে, আর দেবীকে কোনো জবাব দিতে না দেখে সার্থকী তাকে একই প্রশ্ন বারবার করতে থাকে। দেবী তখন উত্তেজিত হয়ে বলতে থাকে, আমি কিছুই জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। দেবীকে হঠাৎ এমন ভাবে প্যানিক করতে দেখে সার্থকীও বেশ ঘাবড়ে যায়। সে তখন তাকে শান্ত হতে বলে, আর বলে সে চলে যাচ্ছে, তবে সে আরো কিছুক্ষণ এই বাড়িতেই থাকবে। যদি দেবী তাকে কিছু বলতে চায় তাহলে তাকে জানাতে পারে। এ কথা বলেই সার্থকী তানিকে জিজ্ঞাসাবাদ করতে চলে যায়। সে তানির বুদ্ধির প্রশংসা করে তাকে জিজ্ঞেস করে রুদ্রর পিঠে যেই চুলের কাঁটাটা গেঁথেছিল সেটা কার? এই ব্যাপারে তানি কিছু জানে কিনা। তানি তো তার প্রশংসা শুনে বেশ খুশি হয়ে যায়, আর তাদেরকে সে যা জানে তাই বলতে থাকে। সে জানায়
ওই চুলের কাঁটাটা তো রায়ের। গতকাল সন্ধ্যায় তানি রায়কে রুদ্রর ঘরে যেতে দেখেছিল, তখনই সে রায়ের খোপায় এই কাঁটাটাও দেখে। আর তানি আড়াল থেকে দেখেছিল রায় রুদ্রকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে কাল রাত্রিতে বউকে দেখতে না পারায় রুদ্রর কি মন খারাপ। তখন রুদ্র রায়কে বলছিল সে রায়কে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না, সে তো রায়ের জন্য ঋতিকাকেও মেরে ফেলেছে। তো যখন তারা এসব কথা বলছিল তখনই ইন্দ্রাণী রায় সেখানে চলে আসে, আর ইন্দ্রাণীকে দেখেই রায় রুদ্রর ঘর থেকে বেরিয়ে আসে। সেই সময় তার চুল খোলা ছিল, সেই কাঁটাটা তার চুলে তখন ছিল না। তো সেই সময় দেখা যায় ইন্দ্রাণী রেগে বলতে থাকে রায় রুদ্রর ঘরে কি করছিল, ঋতিকাকে শেষ করেও তার শান্তি হয়নি, এখনো সে রুদ্রের পেছনেই পড়ে আছে, এসব না করে সে তো পতিতালয়ে চলে গেলেই পারে। এ কথা বলার পরই রায় বেশ রেগে ইন্দ্রাণীকে বলেছিল ইন্দ্রাণী রায় যেন বেশি কথা না বলে, তাহলে রায়ও নিজের মুখ খুলবে, তখন ইন্দ্রাণী রায়ও আর এই বাড়িতে টিকতে পারবে না। দৃশ্য আসে বর্তমানে। সার্থকী তো এই সবকিছু শুনে বেশ অবাক হয়ে যায়। সে তানিকে জিজ্ঞেস করে তার কি মনে হয় এই খুন কে করতে পারে। জবাবে তানি বলে এবারের প্রত্যেকেই এটা করতে পারে, তার তো সবাইকেই সন্দেহ হয়। সার্থকী তখন বলে সে ছাড়া অন্য কেউ কি গতকালের এই সব ঘটনা দেখেছিল। তানি তখন জানায় দূর থেকে দেবীও এই সব কিছু দেখেছিল। এরপর আমরা দেবীকে দেখতে পাই, সে বাড়ি থেকে বেরিয়ে সামনের পুকুর ঘাটে চলে যায়। সেখানে গিয়ে তার হ্যালুসিনেশন হতে থাকে, সে পুকুরের মাঝে চিরাগকে দেখতে পায়, তাই দেবীও তার দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে ধীরে ধীরে দেবী একদম পুকুরের মাঝামাঝি চলে যায়। অন্যদিকে দেবীর বাবা মা বৌভাত অ্যাটেন্ড করতে রায় বাড়িতে চলে আসে, কিন্তু তারা তো রুদ্রের মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। আর এই বাড়িতে আসার পর তারা এটা জানতে পেরে দেবীর সাথে দেখা করতে অস্থির হয়ে যায়। আর সার্থকী তখন তাদের পারমিশনও দিয়ে দেয় দেবীর সাথে দেখা করতে। সেই সময় স্নেহা এসে জানায় দেবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তানি তখন সারা বাড়িতে দেবীকে খুঁজতে থাকে। তখনই সার্থকী ওই পুকুরে দেবীকে ডুবে যেতে দেখতে পায়, তাই সে দ্রুত সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। দেবী ততক্ষণে সেন্সলেস হয়ে গেছে। অজিতেশ তখন দেবীর চেক আপ করে, আর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে। সমরেশ রায় তখন রেগে বলতে থাকে দেবী সেই পুকুরে কেন নেমেছিল। জবাবে দেবী বলে পা স্লিপ করে সে পড়ে গিয়েছিল। রায় তখন দেবীর কাপড় বদলে দেওয়ার কথা জানিয়ে সকলকে ঘরের বাইরে যেতে বলে, আর সকলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই দেবী নিজের কাপড় বদলে নেয়। এরপর সে রায়কে প্রশ্ন করে রুদ্র মারা যাওয়ায় সে কি অনেক কষ্ট পেয়েছে, যেহেতু সে রুদ্রকে অনেক ভালোবাসতো। রায় তখন তাকে হুমকি দিয়ে বলে তুমি যদি আমার সাথে গেম খেলার চেষ্টা করো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু দেবী তো তার কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে তোমার চুলের কাঁটাটা অনেকেরই পছন্দ। রায় তো তার এই কথা বুঝতে পারছিল না। তখনই দেবী বলে স্নেহা আর শিবানী আমাকে রান্নাঘরে নিয়ে গিয়েছিল, তখনই দেখলাম এই কাঁটাটা সবার কত পছন্দের। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই গতকাল বিকেলে যখন রায় কিচেনে কাজ করছিল তখন বরুণ সেখানে চলে আসে। আসলে বরুণও রায়কে পছন্দ করত আর সব সময় তার সাথে ফ্লার্ট করত। রায়ও ব্যাপারটা বেশ এনজয় করত। তো বরুণ সেখানে গিয়েই রায়ের চুলের কাঁটাটা খুলে তার খোপা খুলে দেয়। আর এই দৃশ্য সেখানে দাঁড়িয়ে দেবী, শিবানী আর স্নেহাও দেখেছিল। এ কারণেই মূলত দেবী আজ এই কথাটা বলেছে। তো রায় যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই দেবী তাকে জিজ্ঞেস করে এই রুমের ওয়াশরুমেই কি ঋতিকা স্লিপ করে পড়ে মারা গিয়েছিল। রায় তখন কোনোভাবেই ব্যাপারটা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে দেবীর ঘর থেকে বেরিয়ে সার্থকী ইমনকে বলে যে দেবী তো সকলের সামনে মিথ্যা বলছে। আসলে সে পা পিছলে পুকুরে পড়ে যায়নি, সে ইচ্ছে করেই ডুবে যেতে চাইছিল। কেননা যখন সার্থকী তাকে বাঁচাতে গিয়েছিল তখন দেবী বারবার বলছিল সে বাঁচতে চায় না। এরপর সে এটাও বলেছিল ওকে বাঁচান, ও না বাঁচলে আমিও বাঁচতে পারবো না। দেবী এখানে কাকে বাঁচানোর কথা বলছিল সেটা সার্থকী বুঝতে পারেনি, কারণ পুকুরে দেবী ছাড়া আর কেউই ছিল না। কিছুক্ষণ পরেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফোন কল আসে সার্থকীর কাছে। সে সার্থকীকে দেখা করতে ডেকে পাঠায়। অন্যদিকে রায় সমরেশ রায়ের ঘরে চলে যায়। সমরেশ রায় তখন তার হাত জড়িয়ে ধরে। রায় তাকে প্রশ্ন করে
তার কি সত্যিই মনে হয় দেবীর পুরনো কথা কিছুই মনে নেই? এখানে রায় আর সমরেশ রায়ের এভাবে হাত ধরাটা বেশ দৃষ্টিকটু দেখাচ্ছিল। তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে। সে তাদের উদ্দেশ্য করে বলতে থাকে, তোমাদের এসব পাপই এই বাড়িতে কাল রাত্রি ডেকে এনেছে। এর মধ্যেই সার্থকী চলে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। সেখানে প্রবাল নামের একজন সিনিয়র অফিসারও উপস্থিত ছিল। ম্যাজিস্ট্রেট তাকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সার্থকী জানায় তারা এখনো তদন্ত করছে, তবে তার ধারণা বাড়ির কেউই এই কাজটা করেছে। আর যে এই কাজ করেছে সে খুব ভালোভাবেই রুদ্রর মেডিকেল হিস্ট্রি জানতো, আর খুনির হিউম্যান অ্যানাটমি সম্পর্কেও বেশ ভালো জ্ঞান আছে। খুনের ধরন দেখে তার এটাই মনে হয়েছে। সার্থকী এটাও জানায় খুনি লেফট হ্যান্ডেড পার্সন। অপরদিকে মায়া দেবীকে এসে জিজ্ঞেস করে রুদ্রর খুনি হিসেবে তার কাকে সন্দেহ হয়। দেবী এ কথার জবাব দেয় না। মায়া তখন বলে, দেবীর কি তাকে সন্দেহ হয় না? এ কথা শুনে তো দেবী অবাক হয়ে যায়। মায়া তখন বলে, দেবী কি জানে চিরাগ কি করে মারা গিয়েছিল? তার কথার ধরন শুনে দেবী অবাক হয়ে জিজ্ঞেস করে, মায়াই কি তাকে মেরে ফেলেছিল? জবাবে মায়া বলে, আমি তোর জন্য সবকিছু করতে পারি। তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে। সে এসেই দেবীর চুল ধরে রেগে বলতে থাকে, সে আবার কেন ফিরে এসেছে? ইন্দ্রাণী আরো বলে, সে বাড়ির সকলকে নিষেধ করেছিল যাতে দেবীকে এই বাড়িতে ফিরিয়ে না আনে, কিন্তু কেউ তার কথা শোনেনি। ইন্দ্রাণী তখন দেবীকে অপয়া অলক্ষণে এসব বলতে থাকে, এমনকি রুদ্রের মৃত্যুর জন্য তাকেই দায়ী করতে থাকে। রায় তখন কোনোভাবে ইন্দ্রাণীকে থামায়। তো সকলে সেখান থেকে চলে যাওয়ার পর দেবী মায়াকে বলতে থাকে, সে এই বাড়ির মানুষের আচরণ কিছুই বুঝতে পারছে না। খুবই অদ্ভুত সবাই। গতরাতে শিবানীর কথা, আজ আবার এই ইন্দ্রাণীর কথা। সকলের কথা শুনে মনে হচ্ছিল সকলেই যেন তাকে আগে থেকে জানে, আর তাকে কেউ সহ্য করতে পারে না। কিন্তু দেবীর কেন কোনো কিছুই মনে পড়ছে না? সে তো এসবের কিছুই বুঝতে পারে না। পরের দৃশ্যে আমরা সার্থকীকে দেখি। সে নিজের বাড়ি ফিরছিল। তখনই তার বাইকের সামনে একজন বৃদ্ধ লোক চলে আসে। সার্থকী কোনোভাবে ব্রেক করে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে তাকে বাঁচিয়ে নেয়। তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। আসলে তার বাবাও এমন এক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সার্থকীর বাবা অনিন্দ সান্যাল প্রতাপনগরের এসপি ছিল। সেই সময় রিমি মৈত্র নামের একজন মহিলা খুন হয়ে যায়। তার স্বামীর নাম ছিল ব্রতী মৈত্র। রিমি মৈত্রের মার্ডার কেসে সার্থকীর বাবা রিমির স্বামী ব্রতীকেই অ্যারেস্ট করে নেয়। যদিও ব্রতী বলেছিল সে কোনো অপরাধ করেনি, কিন্তু ইনভেস্টিগেট করে এসপি কেসের সকল তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছিল। আর সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত থেকে ব্রতীকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ব্রতী এই অপমান সহ্য করতে পারেনি, তাই জেলে থাকা অবস্থাতেই সে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তাকে সেখান থেকে হসপিটালেও পাঠানো হয়েছিল, আর অনিন্দ তাকে সেখানে দেখতেও গিয়েছিল। তবে ব্রতী তখন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর আগ মুহূর্তেও সে অনিন্দকে বলেছিল সে ভুল লোককে শাস্তি দিয়েছে আর আসল খুনিকে ছেড়ে দিয়েছে। এ কথা বলেই ব্রতী মারা যায়। সে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল। অনিন্দও বুঝতে পারে ব্রতী মিথ্যা কথা বলেনি, কেননা এতটা ভয়ানক কষ্টদায়ক মৃত্যুর পূর্বে কেউ কখনোই মিথ্যা বলতে পারে না। আর এই ঘটনার পর থেকেই এসপি অনিন্দ মানসিকভাবে অনেক আঘাত পায়। একজন নির্দোষ ব্যক্তি তার কারণে মারা গিয়েছে, এটা সে কিছুতেই মানতে পারছিল না। সে সব সময় ব্রতীকেই হ্যালুসিনেট করতে থাকতো। ধীরে ধীরে সে মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে। তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর এর ফলশ্রুতিতে তার চাকরিটাও চলে যায়। এই সময় সার্থকী নিজের পরীক্ষার জন্য দিল্লিতে গিয়েছিল। তখন তার বাবাকে চাকরি থেকে সরাতে সাহায্য করেছিল অফিসার প্রবাল। আর এভাবেই মানসিক ভারসাম্য হারিয়ে একদিন রাস্তা পার হওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো দৃশ্য বর্তমানে আসে। সার্থকী নিজের বাড়িতে পৌঁছে যায়। তখনই তার কাছে ইমনের কল আসে। সে তাকে জানায় দেবী তাকে কিছু বলতে চায়, তাই সার্থকী যেন এখনই একবার রায় বাড়িতে আসে। সার্থকী এই খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায়। তাকে দেখে দেবী বলতে থাকে যে পলাশপুর হাই স্কুলের বায়োলজির টিচার চিরাগ মুখার্জি 1 বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনি কি একটু তদন্ত করে বলতে পারবেন সে কিভাবে মারা গিয়েছিল? সে স্টেট লেভেলের সুইমারও ছিল, তাই সে এভাবে পুকুরে ডুবে মারা যাবে এটা তো হতে পারে না। নিশ্চয়ই কেউ ওকে খুন করেছে। আপনি কি আমাকে বলতে পারবেন কে ওকে খুন করেছিল? ইমন আর সার্থকী দুজনেই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা গতকালই তার স্বামী মারা গেছে, আর সে কিনা আজ
1 বছর আগে কোথাকার কোন চিরাগের মৃত্যুর তদন্ত করতে বলছে, যদিও সার্থকী তাকে আশ্বস্ত করে সেখান থেকে চলে যায়। তবে এই ব্যাপারটা তাদের কাছে খুবই অদ্ভুত লেগেছিল। তো পরদিনই দেখা যায় সার্থকী ইমনকে ফোন করে আর জানায় ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। ইমন যেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে রায়বাড়িতে চলে যায়। এদিকে দেবী নিজের ঘরের জানালায় দাঁড়ালে আবারও চিরাগকে হ্যালুসিনেট করতে থাকে। সে দেখতে পায় নিচ থেকে চিরাগ তাকে ডাকছে। এটা দেখেই সে ঘর থেকে বেরোতে গেলে দেখে বাইরে থেকে ঘরের দরজা লাগানো। এতে তো সে অস্থির হয়ে ওঠে আর চিৎকার করে সকলকে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। দেবী পাগলের মতো করতে শুরু করে। তো এর কিছুক্ষণের মধ্যেই সার্থকী সেখানে চলে আসে। দেবী তো তখন পাগলের মতো তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে কেউ তাকে মেরে ফেলবে। অন্যদিকে ইমন আর বাকি টিম মেম্বাররা পুরো বাড়িতে সার্চ করছিল। তখনই তারা অজিতেশের ঘরের বিছানার নিচে একটা রক্ত মাখানো জিন্সের প্যান্ট দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যে সার্থকীর টিম অজিতেশের হসপিটালে সার্চ করে তার অ্যাপ্রন থেকেও রক্তের দাগ পেয়েছিল, আর সেই রক্তের দাগ অন্য কারো নয়, বরং রুদ্রর ছিল। সার্থকী সমরেশ রায়কে বলে সে তো অনেক পাওয়ারফুল ব্যক্তি, রাজনৈতিক ক্ষমতাও আছে তার কাছে, অথচ পুলিশ এতবার তার বাড়িতে আসছে কিন্তু সে ব্যাপারে কিছু না করে একদম চুপচাপ বসে আছে। ব্যাপারটা খুব অদ্ভুত নয় কি? সমরেশ রায় তখন তার এই কথা ইগনোর করে আর উল্টো বলতে থাকে সার্থকী তো প্রায় 10 বছর পরে এই প্রতাপনগরে এসেছে। এটা শুনে সে কিছুটা অবাক হয়ে যায়। সমরেশ বলতে থাকে সে সার্থকীর বাবা অনিন্দকেও চিনত। 10 বছর আগে প্রতাপনগরের এসপি ছিল সে, আর তখন ব্রতী মৈত্রের কেসটা তো সেই হ্যান্ডেল করেছিল। তো সমরেশ রায় বেশ রহস্য করে বলে নিশ্চয়ই তুমি জানো যে ব্রতী মারা যাওয়ার শেষ সময়ে তোমার বাবাকে বলেছিলেন সে খুনটা করেনি। আর হ্যাঁ, সে সত্যিই বলেছিল। আর ওই খুনটা কে করেছিল জানো? আমার ছেলে রুদ্র। রুদ্রর সাথে ব্রতের স্ত্রী রিমির অবৈধ সম্পর্ক ছিল। ব্রতী সেটা জেনে গিয়েছিল, আর এটা নিয়েই তার আর রিমির মধ্যে খুব ঝামেলা হয়ে যায়। রিমি তখন সবকিছু ছেড়ে ছুড়ে রুদ্রর কাছে চলে আসতে চায়, কিন্তু রুদ্র তো সেই ধরনের ছেলে নয়। এটা নিয়ে তাদের মধ্যেও ঝামেলা শুরু হয়, আর রাগের বশে এক পর্যায়ে রুদ্র রিমিকে মেরেই ফেলে। কিন্তু সব দোষ গিয়ে পড়ে বেচারা ব্রতীর ঘাড়ে। এখন তুমিই ভাবো তোমার বাবা কি বোকা ছিল নাকি অসৎ? যদি অসৎ হয় তাহলে সেই হিসেবে তো আমার টাকা খেয়েই তোমার বাবা মুখ বন্ধ রেখেছিল। সার্থকী তো এসব কথা শুনে হতবাক হয়ে যায়। তখনই সেখানেই ইমন চলে আসে। সে জানায় অজিতেশের ঘর থেকে রক্ত মাখানো একটা প্যান্ট পাওয়া গেছে। তো এরপরই তারা অজিতেশকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। অজিতেশ বারবার বলতে থাকে আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এদিকে স্নেহা যখন দেবীর ঘরে আসে তখন দেবী তো পাগলের মতো বলতে থাকে সেই ঘরে থাকবে না, এই ঘরে ভয়ঙ্কর কিছু আছে। দেবী জানতে পারে তার বাবা মাও চলে গিয়েছে। একথা শুনে দেবী দৌড়ে বাড়ি থেকে বেরোতে যায়। তখনই পুলিশ অফিসার ইমন তাকে আটকে দেয়। দেবী সার্থকীকে দেখে বলতে থাকে সে কি পলাশপুরে গিয়েছিল? সার্থকী জানায় সে সেখানে গিয়েছিল আর চিরাগের ইনফরমেশনও জেনে এসেছে। পুলিশ রিপোর্ট অনুযায়ী পানিতে ডুবেই চিরাগের মৃত্যু হয়েছে। দেবী তো এটা কিছুতেই মানতে পারছিল না। সে বারবার বলছিল এটা কখনোই সম্ভব নয়, সে স্টেট লেভেলের সুইমার ছিল, এটা কিভাবে সম্ভব? সার্থকী তখন দেবীকে জিজ্ঞেস করে চিরাগের মৃত্যু হয়েছিল দুপুর ঠিক 2টায়, তো দেবী তখন কোথায় ছিল? দেবী জানায় সে দুপুর 12টায় পার্লারে গিয়েছিল, এরপর 3টায় সেখান থেকে বেরিয়ে 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিল। সার্থকী বলতে থাকে দেবী পার্লারে ছিল শুধুমাত্র 1 ঘন্টা। এর মানে 1টার সময় সে পার্লার থেকে বের হয়ে যায়, এরপরে 3টার সময় সে বাড়িতে পৌঁছায়। তাহলে মাঝখানের এই 1 ঘন্টা সে কোথায় ছিল? দেবী তো তখন কিছুতেই এটা মনে করতে পারে না। পরবর্তীতে দেখা যায় দেবী মায়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কেননা মায়া দেবীর ব্যাপারে দেবীর থেকেও অনেক বেশি জানতো। তখন মায়া জানায় ওই দিন পার্লার থেকে দেবী মায়াদের বাড়িতেই গিয়েছিল, কিন্তু মায়া তখন বাড়িতে ছিল না। দেবী 3টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে এরপর তার সাথে দেখা না হয় সেই সময় বাড়ি ফিরে যায়, কেননা সেদিন চিরাগের পরিবারের আবার দেবীর পরিবারের সাথে দেখা করার কথা ছিল। তো এখানেই আমরা মায়ার জীবনের অতীত সম্পর্কে জানতে পারি। আসলে মায়া চিরাগকে পছন্দ করত না, শুধুমাত্র তার প্রফেশনের জন্য।
তখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখি একদিন মায়ার কলেজের এক শিক্ষক তার বাবা মায়ের অনুপস্থিতিতে তাদের বাড়িতে চলে আসে। সে তখন মায়ার সম্মানহানিরও চেষ্টা করতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে ওই সময় তার বাবা মা চলে আসায় মায়া সেই যাত্রায় বেঁচে যায়। কিন্তু এই ব্যাপারটা তার মনে খুব বাজেভাবে গেঁথে গিয়েছিল। এরপর থেকেই সে কোনো শিক্ষককেই পছন্দ করত না। অন্যদিকে ইমন চিরাগের বাবা মায়ের সাথে দেখা করে। চিরাগের বাবা মাও জানায় যেদিন তারা দেবীর পরিবারের সাথে চিরাগের বিয়ের পাকা কথা বলতে গিয়েছিল সেদিনই চিরাগ পানিতে ডুবে মারা যায়। চিরাগের পানিতে ডুবে মারা যাওয়াটা তার বাবা মায়ের কাছেও অনেক বেশি অদ্ভুত মনে হয়। তো এখানে চিরাগের বাবা মা জানায় যে তাদের দেবীর পরিবারকে বেশ অদ্ভুত মনে হয়েছিল। যখন তারা দেবীর ছোটবেলার ছবি দেখতে চেয়েছিল তখন তার পরিবার জানিয়েছিল তাদের কাছে দেবীর ছোটবেলার কোনো ছবি নেই। আর তাছাড়াও দেবীর সাথে তার বাবা মায়ের বয়সের পার্থক্য অনেকটা বেশি। তো এখানে আমরা একটা কথা জানতে পারি যে 6 বছর আগে দেবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখনই তার মেমোরি লস হয়ে যায়। তবে এর আগের কোনো ছবি তার মা বাবার কাছে ছিল না। মেমোরি লস হওয়ার পরবর্তী সময়ের ছবিগুলোই শুধু তাদের কাছে ছিল। এই ব্যাপারটা পুলিশ অফিসার ইমনের কাছেও অনেক অদ্ভুত মনে হয়। তারা দেবীর পরিবারের আরো কিছু রহস্যজনক কাজের কথাও বর্ণনা দেয়, যেমন দেবীর বাবা মা কোনো কাজ করত না কিন্তু তাদের সংসার বেশ ভালোই চলতো। এমনকি প্রত্যেক মাসের শেষ বুধবারে সকাল 10টায় বাড়ি থেকে বের হতো দেবীর বাবা আর বিকেল 4টায় বাড়ি ফিরত। সেদিন ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সে এটা করতই করত, কিন্তু সে যে কোথায় যেত এটা কেউ জানতো না। পুলিশ স্টেশনে তখন অজিতেশ বারবার সার্থকীকে বলছিল সে কোনো খুন করেনি। সে এটাও বলে তার বাড়ির লোকেরা জঙ্গলের পশুদের থেকেও বেশি ভয়ঙ্কর। আর রুদ্রের এই খুনটা কিন্তু তাদের বাড়ির প্রথম খুন নয়, এর আগেও তাদের বাড়িতে খুন হয়েছিল, যেটা 2 বছর আগে হয়েছিল। আর প্রথম খুনটা হয়েছিল রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকার। অজিতেশ জানায় সেই ঘটনার দিন সন্ধ্যায় ঋতিকার সাথে রুদ্রর অনেক কথা কাটাকাটি হয়, কেননা ঋতিকা রুদ্র আর রায়ের অবৈধ সম্পর্কের ব্যাপারটা জেনে গিয়েছিল। অজিতেশও তখন সেখানেই উপস্থিত ছিল। সে তো আগে থেকেই সবকিছু জানতো, কিন্তু সব জেনেও সে চুপ থেকেছে। তবে ঋতিকা তো এসব মেনে নিতে পারে না, সে রায়কে অনেক বেশি অপমান করতে থাকে। তখনই রুদ্র রেগে গিয়ে ঋতিকার গলা টিপে ধরে, তাকে আয়নার সাথে চেপে ধরে, আর সেই সময়ই মাথায় আঘাত পেয়ে ঋতিকা সেখানেই মারা যায়। পরবর্তীতে সমরেশ রায় এই সমস্ত ঘটনা ধামাচাপা দিয়ে দেয়। তো এই সব কথা শুনে সার্থকী বলে আগামীকাল তাকে কোর্টে নেওয়া হবে, এরপর তার সাথে কি হবে এটা কোর্টই জানাবে। রাতে যখন সার্থকী বাড়ি ফিরছিল তখন সে ঠাকুর গলিতে দেবীকে দেখতে পায়। আসলে ঠাকুর গলি ছিল একটা রেড লাইট এরিয়া, অর্থাৎ পতিতালয়। সেখানে দেবীকে দেখতে পেয়ে সার্থকী একটু অবাকই হয় আর তার পিছুও করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে দেবীকে হারিয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি সমরেশ রায়ের ছোট ছেলে বরুণও প্রায়ই এই গলিতে আসতো। ফুলকি নামের একটা মেয়ের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। তখনই আমরা বিন্দি নামের অন্য একটা প্রস্টিটিউটকে দেখি, যে অজ্ঞান হয়ে নিজের ঘরেই পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানকার প্রধান মাসি সেখানে চলে আসে। বিন্দির জ্ঞান ফিরলে সে জানায় একজন কাস্টমার এসেছিল তার কাছে, সে তার কাছে ড্রিঙ্কস চেয়েছিল। যখন বিন্দি ড্রিঙ্কস নিয়ে তাকে দিতে যায় তখনই পেছন থেকে কেউ একজন ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে। এরপরই সে অজ্ঞান হয়ে যায়। সবকিছু শুনে মাসি একটা ছেলেকে ফুলকির ঘরে পাঠায় সবকিছু চেক করার জন্য। আসলে বরুণই ছিল তাদের স্পেশাল কাস্টমার, তাই মাসি তার দিকে একটু বেশি খেয়াল রাখতো। তো সেই ছেলেটা যখন ফুলকির ঘরে পৌঁছায় সে দেখে বরুণের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, আর ফুলকিকে কেউ হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখেছে। এদিকে সার্থকী সেই গলির মধ্যে তন্ন তন্ন করে দেবীকে খুঁজছিল। এই সময় দেবী পেছন থেকে এসে সার্থকীর ঘাড়ে হাত রাখে। সার্থকী তো এতে বেশ চমকে যায়। সে কিছু জিজ্ঞেস করার আগেই তারা ফুলকির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। দেবী আর সার্থকী তখন দ্রুত সেখানে চলে আসে। সার্থকী সেখানে বরুণের মৃতদেহ দেখতে পায়। ফুলকি জানায় যে বরুণকে মার্ডার করেছে ফুলকি তাকে পেছন থেকে দেখতে পেয়েছে। তো সার্থকী যখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করে তখন ফুলকি বলে খুনি বোরকা পরেছিল। এরপর সে দেবীকে দেখিয়ে বলে সেই মেয়েটা অনেকটা এমন ছিল আর দেবীর মতো একই জুতো একই জামা পরেছিল।
আর তার চুলও এভাবেই খোলা ছিল। সার্থকী তখন বলতে থাকে, কিছুক্ষণ আগেই তো তুমি বললে খুনি বোরখা পরেছিল, তাহলে এই সবকিছু আবার কিভাবে দেখতে পেলে? তখনই সেখানে ইমন চলে আসে। সার্থকী ইমনকে বলে দেবীকে বাড়ি পৌঁছে দিয়ে তার পোশাকটা নিয়ে আসতে, তারা একটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাবে। তো দেবী চলে যাওয়ার পর ফুলকি বলতে থাকে, যখন সে নিজের ঘরে বসেছিল তখন হঠাৎই কেউ ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে, এতে সে অজ্ঞান হয়ে যায়। বরুণ তখনও তার ঘরে এসেছিল না। তো যখন ফুলকির জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় খাটের পাশে পড়ে থাকতে দেখে। এ সময় বরুণ তার ঘরে আসে। বোরকা পরা মেয়েটা তখন দরজার আড়ালেই বসেছিল। কিছুক্ষণ পরই বরুণ বোরকা পরা মেয়েটাকে দেখে ভাবে হয়তো সেটাই ফুলকি, কিন্তু যখন সে ওই মেয়েটার মুখ দেখতে পায় তখন সে বলতে থাকে, তুমি এখানে কি করছো? এ কথা বলার সাথে সাথে ওই মেয়েটা বরুণের গলা কেটে দেয়। এই সময় বরুণ মারা যায়। আর পরবর্তীতেই মেয়েটা তার বোরখা খুলে মাটিতে ফেলে দিয়েছিল। তখনই ফুলকি তার মাথার চুল আর পোশাক দেখে নেয়। আর এর কিছুক্ষণ পরই মেয়েটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাড়ি ফেরার সময় পুলিশ অফিসার ইমন দেবীকে জিজ্ঞেস করে, এত রাতে ওই ঠাকুরগুলিতে সে কি করছিল? দেবী জানায়, কেউ একজন তাকে ফোন করে সেখানে ডেকেছিল আর বলেছিল দেবী সেখানে গেলে চিরাগের খুনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। কিন্তু দেবী সেখানে পৌঁছে কাউকেই দেখতে পায়নি। দেবীকে বাড়ি পৌঁছে দিয়ে পুলিশ অফিসার ইমন সমরেশ রায়কে খবর দেয় তার ছোট ছেলে বরুণ ঠাকুর গলিতে মার্ডার হয়েছে। এরপর ইমন দেবীর পরনের পোশাকটা নিয়ে যখন ফিরে যাচ্ছিল তখন দেবীর মতো একই পোশাক পরে সে কাজের মেয়ে তানিকে বাড়িতে প্রবেশ করতে দেখে। ইমনকে দেখে তানি দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে সমরেশ রায় বাড়ির সকলকে ডেকে বলে, এখন থেকে তাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। পুলিশকে কি বলতে হবে সেটা আগে থেকেই ঠিক করে নিতে হবে। অন্যদিকে সার্থকী বিন্দির সাথে কথা বলে জানতে পারে যে ব্যক্তি তার কাছে ড্রিঙ্ক চেয়েছিল সে ছদ্মবেশে এসেছিল। তো সব শুনে সার্থকী পুলিশ স্টেশনে চলে যায় অজিতের সাথে কথা বলতে। সে অজিতেশকে জানায় পোস্টমর্টেম রিপোর্টে এসেছে রুদ্রের মৃত্যু ফুসফুসে আঘাত লাগার কারণেই হয়েছে। অজিতেশের কি মনে হয় এটা খুন করার কোনো সাধারণ পদ্ধতি? অজিতেশ জবাবে না জানায় আর বলে এভাবে কাউকে অ্যাটাক করলে সেই মৃত্যুটা হবে অ্যাক্সিডেন্টাল, কেননা এতে মানুষের একটা ফুসফুস অচল হয়ে যাবে কিন্তু আর একটা ফুসফুস সচল থাকবে, এ কারণে ভিকটিম বেঁচে যাবে। কিন্তু রুদ্রের তো আগে থেকে একটা ফুসফুস অচল ছিল, ছোটবেলার একটা রোগের কারণেই এটা হয়েছিল। আর খুনি খুব ভালো করেই জানতো তাকে এভাবে অ্যাটাক করলে সে অবশ্যই মারা যাবে। এর মানে খুনি রুদ্রর মেডিকেল হিস্ট্রি খুব ভালোভাবেই জানতো আর হিউম্যান বডি সম্পর্কেও তার খুবই ভালো জ্ঞান আছে। সার্থকী বলে রিপোর্ট বলছে খুনি লেফট হ্যান্ডেড। অজিতেশ বলে এই সমস্ত বৈশিষ্ট্য তাদের বাড়ির দুইজন ব্যক্তির রয়েছে। প্রথমটা রাই, সে একজন ট্রেইনড নার্স আর রুদ্রর মেডিকেল হিস্ট্রিও খুব ভালোভাবে জানতো সে। আর দ্বিতীয়জন সমরেশ রায়, সেও ডক্টর ছিল, সেই সাথে লেফট হ্যান্ডেড। তো সার্থকী যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই অজিতেশ তাকে থামিয়ে বলে আরো একজন আছে, তার কথা আমি কি করে ভুলে যেতে পারি? সে আর কেউ নয় বরং দেবী নিজে। অজিতেশ জানায় 6 বছর আগে দেবী যখন তাদের বাড়িতে থাকতো তখন হিউম্যান অ্যানাটমিতে তার নলেজ অজিতেশের থেকেও অনেক বেশি ছিল। অজিতেশ আরো বলে দেবী সব্যসাচী, অর্থাৎ তার 2 হাত সমানভাবে চলে। সার্থকী তখন অবাক হয়ে জিজ্ঞেস করে 6 বছর আগে দেবী তোমাদের বাড়িতে থাকতো? তো দৃশ্য এখানেই কাট হয়। অপরদিকে মায়া দেবীকে এসে বলতে থাকে একটু পরেই পুলিশ আসবে দেবীর কাছে, কেননা 2টা খুনের ব্যাপারে পুলিশ দেবীকেই সন্দেহ করছে। মায়া দেবীকে ওয়ার্নিং দিয়ে বলে দেবী যেন ভুলেও মায়ের কথা তাকে না জানায়, তাহলে সার্থকীও বাঁচবে না। এরপরই সে হেসে বলে এই বাড়িতে আরো 4টা খুন হবে। দেবী তো এসব শুনে ভয়ে কাঁপতে থাকে। মায়া বলে সার্থকী তোকে ধরতে আসছে দেবী, সাবধান। আর এই দৃশ্যের মধ্য দিয়েই অনেক অনেক রহস্যের জাল রেখেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এর পর কি হবে? দেবী কি আসলেই খুনি নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? আর এই মায়ার রহস্যটাই বা কি? সেই বা কিভাবে জানে আর কতগুলো খুন হবে? এই সব প্রশ্নের উত্তর হয়তো আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই রহস্যে ভরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।